তাহলে আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, তাই তো? অ্যাসিড বেস আমরা শেষ করে দিয়েছি। আজকে আমরা শুরু করছি দ্রবণ বা সলিউশন। ওকে, বলছি দ্রবণ পড়ার আগে আমাদের আগে জানতে হবে মিশ্রণটা কি জিনিস। কি জিনিস মিশ্রণটা কি জিনিস পড়াচ্ছে? মিশ্রণ কি জিনিস বলো তো? মিশ্রণ কি জিনিস কে পারবে? কোন আইডিয়া? মিশ্রণ হ্যাঁ, দুটি পদার্থ বলেছে। হ্যাঁ, অবশ্যই যে যে পদার্থগুলো মেশাবো আমি তারা যেন না পরস্পর রাসায়নিক বিক্রিয়া না করে। কি করে? বলছে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এমন কয়েকটি পদার্থকে মিশিয়ে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে বলবো আমরা কি? মিশ্রণ। তাকেই বলবো আমরা যে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ কয়েকটি পদার্থকে মিশিয়ে যে নতুন পদার্থ উৎপন্ন করা হয় তাকে বলি আমরা মিশ্রণ। তাহলে এখন মিশ্রণ দুই প্রকার। মিশ্রণ কয় প্রকার? দুই প্রকার। মিশ্রণ হয় দুই প্রকার। মিশ্রণ দুই প্রকার হয় সাধারণত। একটা কি সমসত্ব মিশ্রণ, 2 নম্বর অসমসত্ব মিশ্রণ। হ্যাঁ, ওই জন্য বলা হচ্ছে, ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে, ওই জন্য তো দুই প্রকার, তাই না? এক নম্বর দেবো আমরা কি? সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ বা বলতে পারি বালি ও লৌহ চূর্ণের মিশ্রণ। কি বলতে পারি, তাই না? ঠিক আছে, আমরা স্পষ্ট বুঝতে পারি কোনটা বালি, কোনগুলো বালি, কোনগুলো লৌহ চূর্ণ। কিন্তু এখানে বুঝতে পারবো, আলাদা করতে পারবো, আমরা দেখতে পাবো যে সমস্ত মিশ্রণের বিভিন্ন অংশের গঠন এবং ধর্ম একই তাদের বলা হয় সমসত্ব মিশ্রণ। যেমন চিনি জলে দেবো, এখানে চিনির কণাগুলো কি হয় জলের মধ্যে জলের সঙ্গে মিশে যায় পুরো। এখানে চিনি জলীয় দ্রবণের যে কোনো অংশের গঠন ধর্ম কি হবে? একই হবে, আলাদা আলাদা নয়। ঠিক আছে, গন্ধক। আর অসমসত্ব মিশ্রণ মানে যে সমস্ত মিশ্রণের বিভিন্ন অংশের গঠন ধর্ম বিভিন্ন হয়। বালি ও গন্ধকের মিশ্রণ, বালি ও লোহা চূর্ণের মিশ্রণ বলতে পারি আমরা এগুলো। ঠিক আছে, এগুলো কি সব আলাদা আলাদা বোঝা যায়। বালি কোনটা, বালি কোনগুলো দেখতে পাচ্ছি ওরা খালি চোখে, গঠন ধর্ম আলাদা এদের বালি ও গন্ধকের মিশ্রণে। ক্লিয়ার? এবার আমরা পড়ো দ্রবণ। এবার কি জানবো? দ্রবণ কি বলছি আমি? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের গঠন এবং ধর্ম যদি একই হয়, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের, কিছু করার নেই। চ্যাপ্টার মুখস্থ করার চ্যাপ্টার, ঠিক আছে? জাস্ট বুঝিয়ে দেবো, সেগুলো মনে রাখবে তোমরা। ঠিক আছে, কিভাবে পড়তে হবে আর কি। কি বলছি? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের গঠন এবং ধর্ম যদি একই হয় এবং উপাদানগুলির পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, ঠিক আছে, তাকে বলবো আমরা কি? দ্রবণ। তাকে দ্রবণ বলে। দ্রবণের দুটো অংশ হয়, দেখো দ্রবণের দুটি অংশ। দ্রবণের দুটি অংশ, 1 নম্বর দ্রাবক, 2 নম্বর দ্রাবক। ঠিক আছে, মানে আমরা বলতে পারি দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক। ঠিক আছে, দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক। বলছে দ্রাবক কোনটা? দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ কি থাকে? কম থাকে। দ্রাব মানে কোনটা? দ্রবণের মধ্যে কোনো সমসত্ব দ্রবণের মধ্যে যে উপাদানটার পরিমাণ কম থাকে তাকে বলবো আমরা দ্রাবক।
লেখো দ্রাবক, লেখো দ্রাবক, দ্রাব দ্রাব। আর যে উপাদানটির পরিমাণ বেশি থাকে তাকে বলবো আমরা, যেমন চিনির জলীয় দ্রবণ, চিনিটা এখানটায় কি হবে? দ্রাব। চিনি বেশি থাকে দ্রাব, জলটা হচ্ছে দ্রাবক। যে উপাদানটির পরিমাণ কম থাকে তুমি দ্রবণের মধ্যে, যেমন চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ। এবার দ্রবণ আমরা কি মেশাই? জলের সঙ্গে চিনি মেশাই, তারপর তৈরি হয়। চিনি মেশাচ্ছি, এখানে চিনিটা কম থাকে, জলটা বেশি থাকে, মানে চিনিটা এখানটায় দ্রাব, 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 আর জলটা এখানটায় দ্রাবক। দ্রাবক পয়েন্ট। দ্রবণ কাকে বলছি আমরা? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের গঠন ও ধর্ম একই হয় এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তাকে আমরা বলবো দ্রবণ। ঠিক আছে? দ্রবণের দুটো অংশ হয়, দ্রাবক আর দ্রাবক। মানে দ্রবণ সময় আমরা লিখতে পারি দ্রাব প্লাস দ্রাবক। দ্রাব কি বললাম? দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ কম থাকে তাকে বলবো আমরা আপেক্ষিক পরিমাণ বলতে পারো, যে উপাদানটির আপেক্ষিক পরিমাণ কম থাকে, কোনো সমস্যা নেই, আপেক্ষিক বল, দুটোর সঙ্গে আলাদা তুলনা করে তাকে বল, সেটা কি আসল দ্রাবক। যেমন চিনির জলীয় দ্রবণের চিনি হচ্ছে দ্রাবক। আর দ্রাবক কি? যে কোনো সমস্ত দ্রবণে যে উপাদানটির পরিমাণ বেশি থাকে তাকে বলবো আমরা কি? দ্রাবক। যেমন জল দ্রাবক, ক্লিয়ার? এবার দ্রাবক বলেছে কোন দ্রবণের এই দ্রাবক কণার ভিত্তিতে, দ্রাবক কণার আকৃতির ভিত্তিতে বা আকারের ভিত্তিতে আমরা দ্রবণকে তিন ভাগে ভাগ করি। কি বলছি আমি? কোন দ্রবণের দ্রাবক কণার আকৃতি ভিত্তিতে আমরা দ্রবণকে তিন ভাগে ভাগ করি। বুঝলি? দ্রাবক কণার আকারের ভিত্তিতে, দ্রাবক কণার আকারের দ্রবণের কটা অংশ? দ্রাব আর দ্রাবক। বলছে সেই দ্রাবক কণার, দ্রাবটা কি মেশাই তো আমরা, ওই দ্রাবক কণার আকারের ভিত্তিতে আমরা দ্রবণকে তিন ভাগে ভাগ করি। মানে যে সমস্ত দ্রবণের দ্রাবক কণাগুলো একদম সূক্ষ্ম বোঝা যায় না, দেখাও যায় না, ওদের বলবো আমরা প্রকৃত দ্রবণ। সহজ ভাষায় বললে ওর একটা ওই কোণার একটা ব্যাস থাকবে, ওই কোণার একটা নির্দিষ্ট ব্যাস থাকবে, মনে রাখতে হবে সেগুলো, সেগুলো মনে রাখতে হবে। তারপরে মনে একটু বড়, সেগুলো হচ্ছে কলের দ্রবণ। মনে করো আমি বললাম, কলের দ্রবণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কলের দ্রবণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কষ্ট পড়ে। আর একটা কি? প্রলম্বন। প্রলম্বনটা ভালো সহজ জিনিস। এক নম্বর লেখো প্রকৃত দ্রবণ। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে তোমাকে। কি বলা হচ্ছে আরেকবার বলছি, যখন কোন দ্রাবকে দ্রাবের কণাগুলি সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়, মানে জলে চিনির কণাগুলো কি হবে? সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে এবং দ্রাবের কণাগুলি প্রায় 10⁻⁸ সেমি ব্যাসের ছোট কণায় পরিণত হয়ে দ্রাবকের সঙ্গে মিশে কি করবে? সমসত্ব, স্বচ্ছ এবং স্থায়ী। সমসত্ব কেন বুঝতে পারা যাচ্ছে? এটা একটা সমসত্ব মিশ্রণ। স্বচ্ছ মানে কি? স্বচ্ছ, জলের মধ্যে স্বচ্ছ হয়। স্থায়ী মানে কেন স্থায়ী বলছি কেন আমরা? স্থায়ী মানে স্থায়ী কেন বলছি? স্থায়ী কেন মানে এই দ্রবণগুলো যদি রেখে দিই কিছুক্ষণ, দ্রাবক কণাগুলো নিচে পড়বে না, থিতিয়ে পড়বে না। দ্রাবের কণাগুলো নিচে থিতিয়ে, হ্যাঁ, স্থায়ী, এটা বলা স্থায়ী। স্থায়ী মানে কি? দ্রাবক কণাগুলো কিছু নিচে থিতিয়ে পড়ে না। লেখো তোমরা সবাই এবার প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য লেখো। প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য, প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য, প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য লেখো। এক নম্বর দাও, এক নম্বর আমরা কি লিখবো? এটি কি? স্বচ্ছ ও সমসত্ব মিশ্রণ। মাই ডিয়ার স্টুডেন্ট, কি বলছি? যখন কোন দ্রাবকে দ্রাবক কণাগুলি সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়, ওকে ওকে ওকে, এবং দ্রাবের কণাগুলি প্রায় 10⁻⁸ সেমি ব্যাসের ছোট কণায় পরিণত হয়ে দ্রাবকের সঙ্গে মিশে স্বচ্ছ, সমসত্ব ও স্থায়ী মিশ্রণ গঠন করে, তাকে বলবো আমরা প্রকৃত দ্রবণ। ওকে, প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য কি? এক নম্বর জানলাম, এরা কি? স্বচ্ছ আর সমসত্ব মিশ্রণ। এরা কি? স্বচ্ছ আর সমসত্ব মিশ্রণ।
আর কি বলা হচ্ছে, এটি একটা কি দ্রবণ, স্থায়ী মিশ্রণ বলা হচ্ছে। স্থায়ী কেন, স্থায়ী কেন, ওটা এই দ্রবণটাকে যদি কিছুক্ষণ রেখে দিই আমি কি হবে, কি হবে, নিচে পড়বে, থিতিয়ে পড়বে, দ্রাবক কণাগুলি নিচে থিতিয়ে পড়বে না। আর দ্রাবক কণার ব্যাস কত হয়, 10⁻⁻8 সেমি। দ্রাবক কণাগুলিকে বলছে, দ্রাবক কণাগুলিকে অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, বা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যায় না। বলছে প্রকৃত দ্রবণে টিন্ডাল প্রভাব দেখা যায় না। টিন্ডাল প্রভাব কি, পরে পড়া হবে। প্রকৃত দ্রবণে ব্রাউনীয় গতি দেখা যায় না, এটা কি, এটাও দেখানো হবে। ঠিক আছে, উদাহরণ ছোট করে লিখে দিচ্ছি আমি তোমাদের। উদাহরণ 1 নম্বর, চিনির জলীয় দ্রবণ, নুনের জলীয় দ্রবণ, প্রলম্বন কি বলা আছে, যখন কোনো কঠিন পদার্থ, কি বলা আছে, যখন কোনো কঠিন পদার্থ কোন তরল দ্রাবকে 10⁻⁻8 সবচেয়ে 8 হবে, 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অস্বচ্ছ, অসমসত্ব ও অস্থায়ী মিশ্রণ গঠন করে। অস্থায়ী মিশ্রণ গঠন, ছোট না, এটা বড়। 10⁻⁸ মানে তো, আর 1/8 লিখে 8টা শূন্য, সেটা 1/1 লিখে 5টা শূন্য, তাহলে কোনটা বড় হচ্ছে, 10⁻⁵। কি বলছি আমি, যখন কোনো কঠিন কোন সাধারণত কোন তরল দ্রাবকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অসমসত্ব, অস্বচ্ছ, অস্থায়ী মিশ্রণ গঠন করে, এবং দ্রাবক কণাগুলিকে আমরা কি করতে পারি, মার্চেন্ট পেপার দ্বারা বা ফিল্টার করতে পারি, ফিল্টার পেপার দ্বারা করতে পারি। যেমন কি বলতো, জলে কি দিলাম, চকের গুঁড়ো মিশিয়ে দিলাম, জলে কি করলাম, বা কাদার জল, কি বললাম, কাদা জল রেখে দিলে কি হবে, কিছু করার পর নিচে জলটা, কাদার অংশটা কি হবে, নিচে লেখো তোমাদের। কি বললাম আরেকবার, বলছে যখন কোনো কঠিন পদার্থ সাধারণত তরল দ্রাবকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অস্বচ্ছ, অসমসত্ব ও অস্থায়ী মিশ্রণ গঠন করে, এবং দ্রাবক কণাগুলোকে আমরা ফিল্টার কাগজের মাধ্যমে আলাদা করতে পারি, সেই দ্রবণকে আমরা বলি প্রলম্বন। দেখো, প্রলম্বন। ওকে, 2 নম্বর করছি আমরা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রলম্বন কি, এবার আমরা মেন জিনিস পড়বো। আচ্ছা, প্রলম্বন কি বল, হ্যাঁ দেখা যায়, অবশ্যই দেখা যায়। এবার আমরা কি পড়লাম এখন, তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, লিসেন টু মি, বি কেয়ারফুল। ঠিক আছে, কেয়ারফুলি আমার কথা শোনো, লিসেন টু মি। প্রলম্বন বলেছে যখন কোনো কঠিন পদার্থ সাধারণত কোনো তরল দ্রাবকে, সাধারণত কোনো কঠিন পদার্থ মানে কি, এটা কি, চকের গুঁড়ো, বালি, কঠিন পদার্থ তরল দ্রাবকে মানে কোথায়, জলে। বলছে হ্যাঁ, বেশি বুঝতে পারছো কি বলছি আমি, যখন কোনো কঠিন পদার্থ সাধারণত কোনো তরল দ্রাবকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অস্বচ্ছ, অসমসত্ব ও অস্থায়ী মিশ্রণ গঠন করে, তাকে বলবো আমরা প্রলম্বন। ব্রাউনীয় গতি দেখা যায়, ব্রাউনীয় গতি। আর প্রলম্বনের বৈশিষ্ট্য কি, অলরেডি বলে দেওয়া হয়েছে, কি, অস্বচ্ছ, অসমসত্ব। এগুলো কি, অস্বচ্ছ আর অসমসত্ব মিশ্রণ। অস্থায়ী মিশ্রণ কেন, এটা অস্থায়ী মিশ্রণ কারণ কি, কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিলে দ্রাবক কণাগুলি নিচে থিতিয়ে পড়ে। 3 নম্বর কি, দ্রাবক কণাগুলির ব্যাস কত, 10⁻⁵। এতে কি টিন্ডাল প্রভাব দেখা যায়, বা টিন্ডাল এফেক্ট দেখা যায়। কি, এগুলো পরে করাচ্ছি। ফিল্টার কাগজ দ্বারা দ্রাবক কণাগুলিকে আলাদা করা যায়। 6 নম্বর, ব্রাউনীয় গতি দেখা যায়। উদাহরণ কি হবে, প্রলম্বনের উদাহরণ কি, জলে চকের গুঁড়ো দ্রবণ, বালি ও জলের মিশ্রণ। হ্যাঁ,
কোনটা? হ্যাঁ, গতি গতি দেখাচ্ছে। লাস্ট আজকের 3 নম্বরে পড়বো কলের দ্রবণ। বাচ্চা লোক তোমাদের উদ্দেশ্যে, এই বাচ্চা লোক তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি। তোমরা একটু এবার পড়াশোনা শুরু করো। পরীক্ষা এসে গেছে। তোমরা পারবে, চেষ্টা থাকলে তোমরা পারবে, অবশ্যই পারবে। ফাইটার হও, ফাইটার। নিজের জন্য লড়ো। কি বলছি আমি? নিজের জন্য লড়ো, নিজেকে প্রুভ করার জন্য লড়ো। তোমাকে পারতে হবে, আমি বলছি তোমাদের মধ্যে আছে সেই ক্ষমতা, আছে তোমাদের মধ্যে ওই ক্ষমতা আছে। এই সাময়িক আনন্দগুলো, আবেগগুলোকে তোমরা দূরে সরিয়ে দাও। সাময়িক আবেগ, আনন্দ, এই তোমরা সকালে বিকেলে উঠবে, যাবে, একটু খেলে আসি আজকে, এটা খেলে আসি। এই যে সাময়িক আনন্দটা পাচ্ছ, মনে হচ্ছে এটা কি? এটা আসলে সাময়িক। এটা কি সাময়িক? খেলতে চলে গেলে পরীক্ষার সময় তো মোবাইল খাচ্ছি, পড়তে হঠাৎ মোবাইল রিলস দেখি। হ্যাঁ, এগুলো সাময়িক আনন্দ। এই আনন্দগুলোকে তুমি কাটিয়ে তুলতে পারো, তোমার রেজাল্ট কেউ ধরাতে পারবে না। এই যুগে বলছে, এই যুগে ভালো রেজাল্ট করা খুবই সহজ। এই যুগে ভালো রেজাল্ট করা খুবই সহজ, কারণ তোমার যে বন্ধুগুলো, শুধু তুমি নয়, তোমার বন্ধুগুলো একই জিনিস করছে। কি বলছি আমি? তোমার বন্ধুগুলো একই জিনিস করছে, তারাও ডিস্ট্রাক্টেড। ঠিক আছে? সেখানে তোমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তোমরা খুব সহজে ওদের থেকে এগিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমার রুলস গুলো, আমার নিয়মগুলো ফলো করতে হবে তোমাদের। জাস্ট আমার নিয়ম, আমি যেটা বলছি সেটাই শুধু ফলো করো। 1 ঘন্টা আমি যেটা পড়াবো তোমাদের, তারপর 2 দিন ফাঁকা থাকে, তোমাদের 2 দিন 3 দিন ফাঁকা থাকে। সেই 2-3 দিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সেটা নিয়ে বসো তোমরা। 1 থেকে 1.5 ঘন্টা সেটা নিয়ে তোমরা বসো। আমি বারবার বলছি, রিপিট করে তোমাদের। নেক্সট, কলের দ্রবণ। সবাইকে বললাম, আমি দেখিনি খেলা, আমি খেলা দেখি না, আমি শুধু ক্রিকেটটা দেখি মোটামুটি। হ্যাঁ, দেখো এবার আমরা পড়বো কলের দ্রবণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলের দ্রবণ। বলা আছে, যখন কোন দ্রাবকের মধ্যে, ভালো করে চেষ্টা করো, লিসেন টু মি, বলছি কি কলের দ্রবণ কাকে বলবো আমরা? বলছি যখন কোন, বুঝে নাও জাস্ট কি ব্যাপারটা হচ্ছে। যখন কোন দ্রাবকের মধ্যে 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁻8 সেমি ব্যাস বিশিষ্ট দ্রাবক কণাগুলি ইতস্তত ভাবে ঘুরে বেড়ায়। কি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। কি বলছি যখন কোন দ্রাবকের মধ্যে 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁸ সেমি ব্যাস বিশিষ্ট দ্রাবক কণাগুলি প্রলম্বিত অবস্থায়, বলা হচ্ছে কি বলা হচ্ছে, মানে ধরে নাও ইতস্তত ভাবে ঘুরে বেড়ায়। দ্রাবক কণাগুলো দ্রাবকের মধ্যে ইতস্তত ভাবে ঘুরে বেড়ায়। মানে কি? স্যার কিরকম উদাহরণ একটা দাও, কি? ধোঁয়া দেখেছো? ধোঁয়া দেখেছো? কুয়াশা, মেঘ, রক্ত, এগুলো সব কলের দ্রবণ। মেঘ কি হয়? কুয়াশা কি হয়? ধোঁয়া কি হয়? এক্সপ্লেন, লেটস এক্সপ্লেন। ধোঁয়া কোথায় থাকে? ধোঁয়া আসলে কি দেখেছো? ভালো করে দেখেছো কি ধোঁয়া কি? ধোঁয়াকে ভালো করে দেখবে, ছোট্ট ছোট্ট কণা থাকে, কঠিন পদার্থের কণা থাকে, ছোট ছোট কণা থাকে, কঠিন পদার্থের কণা। ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়? যেটা পোড়ালে ধোঁয়া উৎপন্ন হয়। সেই ধোঁয়ার মধ্যে কি থাকে? আসলে ছোট ছোট কালো কালো কঠিন পদার্থের কণা থাকে, দেখেছো কি? ভালো করে দেখবে, ধোঁয়া তোমরা ভালো করে দেখবে, ছোট ছোট কঠিন পদার্থের সূক্ষ্ম কণা থাকে। এগুলো কি আসলে? এগুলো কি দ্রাবক কণা। এগুলো কি দ্রাবক কণা? এই দ্রাবক কণাগুলো কোথায় ঘুরে বেড়াচ্ছে? ধোঁয়াগুলো কি হচ্ছে? উড়ে যাচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? সেটা বায়ুতে, গ্যাসের মধ্যে।
কি বলছি আমি আবার বলছি, যখন কোন দ্রাবকে, এখানে দ্রাবক কোনটা, দ্রাবক কোনটা, বায়ু বা গ্যাস, তার মধ্যে 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁸ সেমি ব্যাস বিশিষ্ট দ্রাবক কণাগুলি, দ্রাবক কণা মানে কোনটা, এখানটা কঠিনের কণা, কণাগুলি কি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তাই না, বুঝা যাচ্ছে। বা মানে কুয়াশা, কুয়াশা, কুয়াশা কিভাবে হয়, জলকণা, কুয়াশা আসলে কি জলকণা, হ্যাঁ, জলকণাগুলো কি হয়, ভাসে, কোথায় ভাসে, বায়ুতে ভাসে, তাহলে বায়ুটা এখানে কি দ্রাবক, আর জলকণাগুলো কি দ্রাবক। কুয়াশা কি হয়, বায়ুতে কি হয়, ঘুরে বেড়ায় তো, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। রক্তের মধ্যেও তাই হয়, রক্ত, রক্তের মধ্যেও থাকে, এর মধ্যে বলবো, সব বলবো। বলছে এখানটায় দুটো দশা দেখা যায়, একটা কি, এখানে কি দুটো দশা দেখা যায়, একটা হচ্ছে কি বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা মানে কোনটা, দ্রাবক কণাগুলো, কণাগুলোর যে দশা, দ্রাবক কণাগুলোর যে দশা, তাকে বলা হচ্ছে বিস্তৃত দশা। আর বিস্তার মাধ্যম মানে কি, দ্রাবক কণাগুলো যে মাধ্যমের মধ্যে উপর ছুঁড়ে বেড়াচ্ছে। কি বলছি আমি, কি বললাম তোমাদের আমি আরেকবার, যেমন কুয়াশা, কুয়াশা, কুয়াশা কি হয়, বায়ুতে কারা থাকে, কুয়াশা, কুয়াশা নেই মনে করো, হ্যাঁ, কুয়াশা মনে করো, ঠিক আছে, বায়ুতে কারা থাকে, কুয়াশা আসলে কি, বায়ুতে জলের কণাগুলো ভাসমান অবস্থায় থাকে, তাই তো। মানে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে দ্রাবকটা কে, বায়ু বা গ্যাস, আর দ্রাবক কি কুয়াশা, জল, জলকণা, কুয়াশা বলছি, কুয়াশা বলছি, জলকণা। তাহলে এখানে কি, এখানে তাহলে কি বলছি আমি, সংখ্যাটা কি বলছি, সংখ্যাটা কি বলছি, যখন কোন দ্রাবকে, মানে বায়ু এখানটায়, কুয়াশা, কুয়াশা কথা বলছি, বায়ু এখানটায় দ্রাবক কণাগুলি ইতস্তত ভাবে ঘুরে বেড়ায়, মানে দ্রাবক কণাগুলি কোনগুলো, জল, জলকণা, জলকণাগুলো বায়ুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা কুয়াশার মধ্যে, সরি, দুটো দশা রয়েছে, বা কলের দ্রবণে দুটি দশা রয়েছে, একটা কি দ্রাবক কণার দশা, দ্রাবক যে ঘুরে বেড়াচ্ছে, দ্রাবক কণাটা বলছি, এখানে দ্রাবক কণাটা কঠিন হতে পারে, তরল হতে পারে, আবার গ্যাস হতে পারে, আবার যার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেটা বলা আছে দ্রাবক কণাগুলো যে মাধ্যমের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বা ছোটাছুটি করছে, তাকে বলছি আমরা বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম। যে মাধ্যমের মধ্যে দিয়ে দ্রাবক কণাগুলি ঘুরে বেড়ায় ইতস্তত ভাবে, তাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম। আর বিস্তৃত দশা কি, দ্রাবক কণার যে দশা, তাকে বলা হচ্ছে বিস্তৃত দশা। ঠিক আছে, ঠিক আছে, লেখো, কলের দেবো, ভাগ করাবো তখন হবে। তোমাদের জন্য আরেকবার গাইস, তোমাদের জন্য আরেকবার, বাচ্চা লোক, ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট, পার্চমেন্ট, কিন্তু পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না। তোমাদের জন্য আরেকবার বলছি বাচ্চা লোক, কলের দ্রবণ কি, আবার বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি তোমাদের। যখন কোন দ্রাবকের মধ্যে অন্য কোন পদার্থের 10⁻⁵ থেকে 10⁻⁷ ব্যাস বিশিষ্ট অদ্রাব্য সূক্ষ্ম দ্রাবকণাগুলি প্রলম্বিত অবস্থায় ইতস্তত ভাবে ঘুরে বেড়ায়, এবং সেটি একটি দ্বিদশা সম্পন্ন অস্বচ্ছ, অসমসত্ব ও স্থায়ী মিশ্রণ গঠন করে। স্থায়ী হবে, বোঝার চেষ্টা করো, একটা দ্রাবকের মধ্যে অন্য পদার্থের, একটা দ্রাবকের মধ্যে অন্য পদার্থের দ্রাবক কণাগুলো কি হচ্ছে, ইতস্তত ভাবে ঘুরে বেড়াচ্ছে এখানটায়, মানে দ্রাবক কণাগুলো অন্য একটা মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যদি সহজ ভাষায় তোমাদের বলতে যাই, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে। এবং তাহলে সেটি দেখা যায় একটা দ্বিদশা সম্পন্ন সৃষ্টি হয়, একটা দুটো দশার সৃষ্টি হয়, একটা দুটো দশার সৃষ্টি হয় এখানটায়। একটা কি দ্রাবক কণার দশা, একটা কি দ্রাবক কণার দশা, আর একটা হচ্ছে কি বিস্তার মাধ্যম, মানে যে মাধ্যমে দ্রাবক কণাগুলি ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। মানে কলের দ্রবণের দুটি অংশ হয়, দুটি দশা হয়, একটা কি বিস্তৃত দশা, একটা কি বিস্তৃত দশা, তাই তো। মানে দ্রাবক কণাগুলোর দশাকে বলছি আমরা বিস্তৃত দশা। আর বিস্তার মাধ্যম কি, দ্রাবক কণাগুলি যে মাধ্যমের মধ্যে দিয়ে ইতস্তত ঘুরে বেড়ায়
সেই মাধ্যমের দশাকে বলা হচ্ছে বিস্তার মাধ্যম, বা সেই মাধ্যমকে বলছি আমরা বিস্তার মাধ্যম। যেমন কি আমরা বলছি কুয়াশা, কি বলছি কুয়াশা। কুয়াশা কি হয়? কুয়াশা কি হয়? বায়ুতে জলকণাগুলো ভাসমান অবস্থায় থাকে, তাই তো? বায়ুতে জলকণাগুলো ভাসমান অবস্থায় থাকে। এখানে জলকণাগুলো কি? আসলে আসলে এখানটা দ্রাব, জলকণাগুলো হচ্ছে দ্রাব। এই জলকণাগুলো বায়ুতে অন্য কোন দ্রাবকে, এখানে বায়ুর দ্রাবক, এটা বায়ুটা কি দ্রাবক, বায়ুতে কি হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। কারা? বায়ুতে জলকণাগুলো ঘুরে বেড়াচ্ছে। মানে এখানটায় এটা হচ্ছে একটা, বুঝতে পারছো বলে কুয়াশা, এটা হবে হচ্ছে, মানে এখানে দুটো দশা দেখা যাচ্ছে। একটা কি দ্রাবকণার দশা, মানে এখানে দ্রাবকণাটা কি জল তরল, এখানে দ্রাবকণাটা তরল কুয়াশার ক্ষেত্রে। আর বিস্তার মাধ্যমটা কি? কার মাধ্যমে, কোন মাধ্যমে দ্রাবকণাগুলো মানে জলকণাগুলো ঘুরে বেড়াচ্ছে? বায়ুতে, মানে গ্যাস। বিস্তার মাধ্যম এখানে গ্যাস, আর বিস্তৃত দশাটা কি এখানটায় তরল। পার্থক্য পড়বে, এর পার্থক্য অনেক ভাগ আছে, সাত আটটা ভাগ আছে, সবার নাম আছে, ঠিক আছে, সবার নাম আছে। বুঝছো? তাই তোমরা লেখো এবার দ্রাবকণার দুটো দশা হয়, দ্রাবকণার দুটি দশা বুঝে দিচ্ছি আমি। সরি, কলয়েড দ্রবণের, বলছে কলয়েড দ্রবণে 10⁻⁵ সেমি থেকে 10⁻7 সেমি ব্যাস বিশিষ্ট দ্রাবকণাগুলির ইতস্তত ইতস্তত ঘুরে বেড়ানোর দশাকে, ঘুরে বেড়ানোর দশাকে বিস্তৃত দশা বলে, বিস্তৃত দশা বলে। কলয়েড দ্রবণে দ্রাবক কণাগুলি, অ্যাকচুয়ালি দ্রাবক কণাগুলি লিখবে, দ্রাবক কণাগুলি যে মাধ্যমের মধ্যে ইতস্তত ঘুরে বেড়ায় সেই মাধ্যমকে বিস্তার মাধ্যম বলে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো, শোনো ভালো করে দেখো, লিসেন লিসেন। কুয়াশা, কুয়াশা, কুয়াশা কি? কুয়াশা, কুয়াশা যেটা এতক্ষণ বললাম তোমাদের, কুয়াশা। কুয়াশা আসলে কি বললাম? কুয়াশা আসলে কি? জলকণাগুলো বায়ুতে কি হচ্ছে ভাসমান অবস্থায় আছে। কুয়াশা মানে জলকণাগুলো বায়ুতে ভাসমান অবস্থা আছে। তাহলে এখানে জলকণাগুলো কি? জলকণাগুলি কি আসলে কি বিস্তৃত, বিস্তৃত দশা। আর বায়ু, এখানে বায়ু বা গ্যাস কি? বায়ু বা গ্যাস কি? বিস্তার। বললাম তো শুক্রবারের পরীক্ষা তোমাদের, यार কি পাতা হ্যাঁ। এবার আমরা কলয়েড দ্রবণের ভাগ পড়ব, কলয়েড দ্রবণের ভাগ পড়ব। বলা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জলকণা কি বিস্তৃত দশা, কলয়েড দ্রবণ, আর বায়ু বা গ্যাস কি বিস্তার মাধ্যম। বলছে ভালো বোঝার চেষ্টা, বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত দশার উপর বা ভৌত অবস্থার উপর কলয়েড দ্রবণকে আমরা 7 থেকে 8টি ভাগে ভাগ করতে পারি। কি বলছি আমি? বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের, আবার বলছি, বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমে ভৌত অবস্থার উপর, কখনো কখনো ভৌত বিস্তৃত দশা কঠিন হতে পারে, এটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাস হতে পারে, তাই তো? এটাও কি হতে পারে? কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাস হতে পারে, হতে পারে তো? মানে কি বলছে? বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর কলয়েড দ্রবণকে আমরা 8 ভাগে ভাগ করি। এক পাশে লেখো, আমি আলাদা আলাদা করছি না, আমি কিছু আমি লাস্টে করে বলে দেবো। কিছু দশা যেমন বোঝার চেষ্টা করো। বিস্তৃত দশা লেখো, কেমন লিখবে? বক্স করতে হবে। বিস্তৃত দশা কি লিখবে? প্রথমে বক্স করে, বক্স, ঠিক আছে? বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম, কলয়েড নাম, কলয়েডীয় নাম, কলয়েডীয় নাম, তারপর উদাহরণ। না, কলয়েডীয় নাম,
কলয়েডীয় নাম, কলয়েড দ্রবণকে 8 ভাগে ভাগ করা যায়। কলয়েড দ্রবণকে 8 ভাগে ভাগ করা যায়। মানে বোঝার চেষ্টা করো আমরা কি করব, যদি বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর, কি বলছি আমি, বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার ভিত্তিতে, মনে করো বিস্তৃত দশা কঠিন আর বিস্তার মাধ্যম কোথায়, বিস্তার মাধ্যম তরল, তাকে কি বলবো আমরা, সেই কলয়েড দ্রবণকে আমরা কি বলবো। শর্ট প্রশ্ন এখান থেকে পড়বে, তোমাদের মাস্ট পড়বে এখান থেকে, বলে দিচ্ছি এখান থেকে আমি। মনে করো 1 নম্বর দিয়ে লিখবো, মনে করো বিস্তৃত দশা কঠিন, মানে দ্রাবক কণাগুলো কি কঠিন, ঠিক আছে, দ্রাবক কণাগুলো, আর বিস্তার মাধ্যমও কঠিন, বিস্তার মাধ্যমও কঠিন, মানে কঠিন কণাগুলো বলছে, কঠিনের দ্রাবক কণাগুলো কঠিনের মধ্যে রয়েছে, ঘোরাঘুরি করছে, কি বলছে আমি বুঝতে পেরেছো। বিস্তৃত দশা মানে কি, দশা মানে কি, দ্রাবক কণার দশা, মানে দ্রাবক কণাগুলো আসলে কি এখানটায় কঠিন, দ্রাবক কণাগুলো এখানটায়, আর দ্রাবক কণাগুলো কোথায় ছড়িয়ে আছে, কঠিনের মধ্যে, সে তার কঠিনের মধ্যে, কঠিন কণাগুলো, সূক্ষ্ম কঠিন কণাগুলো কঠিন দ্রাবকে ছড়িয়ে আছে, তার নাম, সেই কলয়েড দ্রবণের নাম কি হবে, সেই কঠিন সল কি হবে, কঠিন সল, এগুলো মনে রাখতে হবে, কঠিন সল। উদাহরণ কি স্যার, এরকম উদাহরণ কোথায় আছে, এরকম উদাহরণ কি আছে, যেটা বিস্তৃত দশাও কঠিন, বিস্তৃত বা বিস্তার মাধ্যমও কঠিন, কি আছে, সংকর ধাতু। সংকর ধাতু কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন ধাতু মিশ্রণ, তাহলে এখানে দুটো ধাতু, তো দুটোই কঠিন, তো এখানটা দুটো কি আর সমান থাকে, একটা বেশি থাকে একটা কম থাকে, যেটা বেশি সেটা কি বিস্তার মাধ্যম, যেটা কম কি বিস্তৃত দশা। সংকর ধাতু 1 নম্বর কি হবে, সংকর ধাতু। আর কি হবে বলতো, রঙিন কাঁচ, রাইট, রঙিন কাঁচ হবে, রঙিন কাঁচ। এগুলো পরীক্ষা পড়বে কিন্তু, বলে দিচ্ছি আমি বারবার, এগুলো পরীক্ষা তোমাদের পড়বে, রঙিন কাঁচ। এবার মনে করো কঠিন দিলাম, এটা দিলাম কি কঠিন, কোনটা, বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যমটা কি তরল, এদের নাম কি বলা, নাম কি, বিস্তৃত দুটো কঠিন হলে তাকে বলি কঠিন সল, বিস্তৃত দশা কঠিন কিন্তু বিস্তার মাধ্যম তরল, তাকে কি বলবো আমরা, সল, কি বলবো, সল, শুধু সল। এরকম কি উদাহরণ আছে, এরকম কি উদাহরণ আছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কঠিনের কণাগুলো তরল মাধ্যমে কি আছে, ছড়িয়ে আছে, তরল মাধ্যমে ছড়িয়ে আছে, দেখে কি বলছি আমরা, সল। উদাহরণ কি হবে বলতো, উদাহরণ হবে তোমার গোল্ড সল, এটা ইম্পর্টেন্ট নয়, গোল্ড সল আর সালফার সল, যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি দাগ দিয়ে দেবো, এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে হবে, এটা মানে দুটো স্টার দিয়ে রাখলাম, এটা দুটো স্টার দিয়ে রাখলাম। এবার মনে করো এটা কঠিন, মনে করো এটা বিস্তৃত দশা মানে কঠিন, বিস্তৃত দশা কি কঠিন, আর বিস্তার মাধ্যম কি দিলাম, গ্যাসীয়, কি দিলাম, গ্যাসীয়। এর নাম কি হবে, আর গ্যাস মানে মনে রাখবে, গ্যাসকে বলা হয় অ্যারো, বলা হয় গ্যাসকে বলা হয় অ্যারো, ঠিক আছে। কি হবে এটা, ওর নাম হবে কঠিন অ্যারোসল, কি হবে, কঠিন অ্যারোসল। এটা কঠিন থাকা মানে কি, সব সল হচ্ছে, মানে হবে কি, কঠিন থাকা মানে কি থাকবে, সল। বিস্তৃত দশা কঠিন হলে, বিস্তৃত দশা কঠিন হলে অবশ্যই কলয়েডের নাম কি আসবে, দুটো কঠিন হলে কঠিন সল, তরল হলে তরল আর তরল সল বলতে পারো, বা শুধু বলতে পারো সল, আর কঠিন আর গ্যাসই হলে, আর গ্যাস মানে অ্যারো বলা হয়, গ্যাস মানে অ্যারো, অরো আর অ্যারো, কঠিন অ্যারোসল, কি বলবো কি আমরা, কঠিন অ্যারোসল। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি আমি তোমাদের। এর উদাহরণ কি হবে একটু বলেছি আমরা, বলো কে বলে, বলো এটা, বলো বল, বল আগে বল, এটা বল উদাহরণ কি হবে। বিস্তৃত দশাটা মানে দ্রাবক কণাগুলো কঠিন, আর বিস্তার মাধ্যম কি, বায়ু, ধোঁয়া। এটাকে বলেছি, একটু আগে বলেছি তোমাদের, ধোঁয়া, ধোঁয়াতে কি হয়, কুয়াশা জল, তো কুয়াশা তো জল, সেটা কি করে হবে, এটা ধোঁয়াতে কি থাকে, কঠিন কঠিন গুঁড়ো থাকে,
কঠিন পদার্থের গুঁড়ো, সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়ো, সেগুলো কোথায় ছড়িয়ে থাকে? বায়ুতে, মানে গ্যাসে। তাহলে কি প্রথম হলো ধোঁয়া, তারপর কি হবে? ধোঁয়ার পর হবে কি? বাতাসে ভাসমান ধূলিকণা হতে পারে কি? বাতাসে ভাসমান, বাতাসে ভাসমান ধূলিকণা। এবার আমার কঠিন হয়ে গেল, এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে তোমাদের, দুটো স্টার। এবার আমরা কি বলবো? কঠিন হলো, এবার তরল হোক নাকি? তিনটে কঠিন তিনটে তরল করবো আমরা, তরল করার চেষ্টা করি। তরল 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 আর কি করবো? প্রথমে তরল আর কঠিন করি নাকি? তরল আর কঠিন, বুঝেছো? তোমাদের স্টেপ বাই স্টেপ করছি আমি কিন্তু তোমাদের সামনে। তরল আর কঠিন, তরল কঠিন কি বলবো? তরল হলে আমরা বলি তরল আর কঠিন বলা হয় জেল, তরল আর কঠিন হয় জেল। ইম্পর্টেন্ট না? তরল আর কঠিনকে বলা হয় জেল বলা হয়, মানে কলয়েড নাম, কলয়েড নাম, কলয়েড নাম, এগুলো কলয়েড নাম, এইগুলো প্রকারভেদ। কঠিন সল, সল, কঠিন আর সল, জেল, এইগুলো কি প্রকারভেদ? কঠিন সল মানে কি বুঝতে হবে? বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যম, পরীক্ষা দিয়ে দেবে। ধোঁয়ার বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা কি বলবে? ধোঁয়ার বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা কি? সংকর ধাতুর বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কি? কলয়েডের নাম, হ্যাঁ, কলয়েড দ্রবণের নাম আর কি। জেল বলা হয়। যে এর উদাহরণ কি হবে? তরল আর কঠিন, তরল আর কঠিন, যে উদাহরণ কি হবে? তরল আর কঠিন কি হবে? জেল। জুতোর কালি, কি বলা আছে? জুতোর কালি। তোমার জুতোর কালি, জুতোর কালি হলো। তারপর মাখন, দই, পনির ইত্যাদি। এটাও ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ না? এবার হ্যাঁ, আর তরল প্লাস তরল, তরল প্লাস তরল, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তরল প্লাস তরল, এটা আগের দিন পড়বো, এগুলো কিছু জিনিস, এগুলো আবার লিখবো আমি, এগুলো আবার পড়া হবে কিছু। আগের দিন আমরা কি করবো? কিছু জিনিস পড়বো, কি করবো বলছি। তরল, তরল হচ্ছে তরল, এটাও তরল, ইমালশন বলা হয়। এটা কি বলা হয়? ইমালশনটা এক্সট্রা করে পড়া হবে আগের দিন, ইমালশনটা আগের দিন এক্সট্রা করে পড়া হবে। ইমালশন, তরল প্লাস তরল হলে হয় ইমালশন বলা হয়। কি বলা হয়? ইমালশন। ইমালশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুধ, দুধ, ইমালশন কি? দুধ। উদাহরণ হয় দুধ। তারপর হয় কি হয়? শ্যাম্পু, ক্রিম, এগুলো এর ভাগ আছে, ইমালশনের ভাগ আছে আবার। শ্যাম্পু, তারপর কি যেন বললাম? ক্রিম, এর আবার দুটো ভাগ। ইমালশনের আগের দিন ইমালশন পড়া হবে তোমাদের, আগের দিন ইমালশন এক্সট্রা হেডিং দিয়ে পড়ানো হবে। কটা হয়ে গেছে রে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হয়ে গেছে, আরো তিনটে না? তরল প্লাস তরল আর কঠিন, তরল তরল, তরল আর গ্যাস হোক, তরল আর গ্যাস। তরল আর গ্যাস, তরল আর গ্যাস, বা গ্যাসীয় বলতে পারো, গ্যাসীয়। এর নাম কি? তরল অ্যারোসল। কি বলবো একে? তরল অ্যারোসল। গ্যাস থাকা মানে কি বলেছি আমি একে? কি বলি আমি? অ্যারো, তরল অ্যারোসল, বুঝতে পারছেন? তরল অ্যারোসল। গ্যাস থাকা মানে মনে রাখবে কি বলবো তাকে আমরা? অ্যারোসল বলবো। কঠিন হলে কঠিন অ্যারোসল, তরল হলে তরল অ্যারোসল, তরল অ্যারোসল। এই দুটো দেখো মিল মিল আছে, দুটো। এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। আর কি করবো? হ্যাঁ, উদাহরণ না? তরল অ্যারোসলের কি উদাহরণ হয়? তরল অ্যারোসলের কি উদাহরণ, কি উদাহরণ হয় বলো, একটু বলো। কুয়াশা, একটু আগে বলেছি তোমাদের আমি। কুয়াশা, মেঘ, মেঘ হতো। তরল স্প্রে, তরল স্প্রে, স্প্রে যখন করা হয়, তরল স্প্রে। গ্যাসীয় আর কঠিন, গ্যাসীয় কঠিন বলবো কি আমরা? কঠিন ফোম বলবো। কি বলবো? কঠিন, কঠিন ফোম, কঠিন ফোম।
দুই পৃথিবী কিসের চাহিদা, ঝামা পাথর, কি হবে? ঝামা পাথর। রবার, লাস্ট। দুই পৃথিবী কিসের চাহিদা, কে গ্যাসীয় আর গ্যাসীয় বলে, গ্যাসীয় আর গ্যাসীয় তরল, গ্যাসীয় গ্যাসীয় নেই, গ্যাসীয় গ্যাসীয় অসম্ভব। বায়ু, গ্যাসীয় গ্যাসীয় আর কি হবে? বায়ু হবে। গ্যাসীয় তরল, ফোম। ফোম উদাহরণ কি হবে? ফোমের উদাহরণ সাবানের ফেনা, সাবানের ফেনা, সাবানের ফেনা। ফোম হচ্ছে সাবানের ফেনা। কি আলাদা তো, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে নাকি? এটা কি তরল কণাগুলো গ্যাসের মধ্যে আছে? নেই নেই, গ্যাসে গ্যাসে নেই, অসম্ভব। বায়ু হয়ে যাবে, গ্যাসের মধ্যে গ্যাস আছে, অসম্ভব ব্যাপার, হয় না এটা। কি বলো, কি তরল গ্যাসীয়, গ্যাসীয় তরলের মধ্যে পার্থক্য নেই? পাগলা হয়ে যাচ্ছে নাকি তুই? এখানে মাথাতে খারাপ হয়েছে তো নাকি? মারবো এমন কাঠের ঘরে, গান ফেরে রক্ত বেরোবে। তরল আর গ্যাসীয় মানে কি? তরলের বিস্তৃত দশাটা তরল, বিস্তৃত দশাটা তরল, বিস্তৃত দশাটা তরল মানে তরলের কণাগুলো গ্যাসের মধ্যে ছড়িয়ে আছে। আর গ্যাসীয় তরল মানে কি বোঝায়? গ্যাসগুলো, গ্যাসের কণাগুলো তরলের মধ্যে আছে, গ্যাসের কণাগুলো তরলের মধ্যে আছে, সেটা কি আসলে? ফোম, সেটাকে বলা হয়। আর তরল গ্যাসীয় হলে, তরল গ্যাসীয় হলে তাকে বলি তরল অ্যারোসল, আর গ্যাসীয় তরল হলে তাকে বলি ফোম বা সাবানের ফেনা। আজকের মতো তোমাদের ছুটি। আগের দিন আমরা কি করব? কিছু জিনিস পড়বো, কিছু জিনিস কি কি পড়বো আমরা আগে দেখে দিই। অ্যারোসল পড়বো, ওই কঠিন অ্যারোসল এগুলো পড়বো, এক্সট্রা করে পড়ানো হবে এগুলো। অ্যারোসল, সল পড়া হবে, সল পড়া হবে, সল, অ্যারোসল আর ইমালসাল পড়া হবে। এই ওরকম বল। আজকের মতো তোমাদের ছুটি, তোর ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা এসে গেছে, ভালো পড়াশোনা করো তোমরা। ভাই ছুটি, বেস্ট অফ লাক। ইমালসাল তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধোঁয়া, এটা তো ইম্পর্টেন্ট আছে ভেরি ভেরি, এগুলো করাবো আগের দিন। অ্যারোসল পড়া, কঠিন অ্যারোসল, এই অ্যারোসল পড়া হবে। 9টা 5-10 বাজে পড়ে দেখ, কটা কত? আমি ছেড়ে দিয়েছি।